নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবয়ন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো দেবয়ন। বছরের শুরুতে সবাইকে আরও একবার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। তো যে কথা বলতে এলাম সেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ষিক রাশিফলের ওপরে প্রচুর ভিডিও। সেটা হতে পারে শুধু মেষ রাশির ওপরে কেউ কেউ আলাদা করে করেছে, বৃষ রাশির ওপরে মানে 12টি রাশির ওপরে আলাদা করে ভিডিও। আবার কেউ কেউ করেছে কি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টি রাশির বার্ষিক রাশিফল নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও করেছে। তো অনেকেই আমাকে এই জন্য বলছে যে দাদা, আপনি এরকম বার্ষিক রাশিফলের ওপরে একটি করে ভিডিও করুন। আমি করিনি। কেন করিনি তার আগে আপনাদের একটু কারণটা ব্যাখ্যা করে দিই। একটা সময় পড়েছিলাম ছোটবেলায় যে 33 কোটি মোরা নহি কভু হীন, হতে পারি দিন তবু নহি মোরা হীন। যে সময় এটা লেখা সেই সময় ভারতবর্ষের লোক সংখ্যা ছিল 33 কোটি। সেটা ইংরেজ আমল। ক্রমে ক্রমে আমরা স্বাধীন হলাম এবং বর্তমান ভারতের অনেকবার সেন্সাস হয়েছে। লাস্ট সেন্সাস অনুযায়ী ভারতের যে লোক সংখ্যা সেটা 120 কোটিরও অধিক। তা আমি রাউন্ড ফিগারে ধরে নিলাম যে সংখ্যাটা 120 কোটি। 12টি রাশি, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, মেষ, বৃষ, মিথুন, কর্কট ইত্যাদি, এরকম ভাবে মীন পর্যন্ত 12টা রাশি। তো 120 কোটিকে 12 দিয়ে ভাগ করলে তার মানে এক একটি রাশিতে পড়ছে, খুব ভালো করে হিসাবটা লক্ষ্য করবেন, 10 কোটি লোক। তো ধরা যেতে পারে, আমি ধরে নিলাম যে মেষ রাশির এই 2021 সালটা খুব ভালো যাবে। তাদের কর্মে উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের সুন্দর একটা বিবাহ হবে, সুন্দর ঘরকন্যা করবেন, তাদের সেভিংস হবে, সন্তানের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, পড়াশোনার উন্নতি হবে ইত্যাদি সমস্ত কিছু। তো বেশ, এই যে 10 কোটি লোক মেষ রাশির মধ্যে পড়ল, এই 10 কোটি লোকেরই এরকম ধীরে 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 উন্নতি হতে থাকলো। ছেড়ে দিলাম আমি সেই 10 কোটি লোকেরই 10% লোককে নিয়ে কথা বলি। সংখ্যাটা কিন্তু তাও কম নয়, কমপক্ষে 1 কোটি। 1 কোটি লোকের এরকম উন্নতি হলো, চাকরি বাকরি হলো, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শ্রীবৃদ্ধি হলো। ভাবতে পারছেন, 1 কোটি লোকের উন্নতি হলো, চাকরি বাকরি হলো, শ্রীবৃদ্ধি হলো, বিশাল একটা ব্যাপার। এবং এর ফলটা হবে কি, এই আমরা যারা জ্যোতিষরা ইউটিউবে ভিডিও করতে আসি তাদের সমস্ত ইউটিউবের ঝাপ বন্ধ হয়ে যাবে। তার কারণ আর তো কারুর কোনো কিছু সেভাবে দরকার নেই। আমরা একটা সেন্সাস পেয়েছিলাম যে লকডাউনে প্রায় 2 কোটি লোক কাজ হারিয়েছে। তার মধ্যে 50% লোকের তার মানে কাজের সংস্থান হয়ে গেল। আর তাদের যদি একটা জীবনের চাকাটা ভালোভাবে ঘোরে, খুব স্মুথলি ঘোরে, কাজের সংস্থান হয়ে যায়, জীবনে যদি কোনো রকম কোনো ঝড়ঝঞ্ঝা না থাকে, লাইফটা যদি স্মুথ সেলিং হয়, তাহলে তারা জ্যোতিষের কাছে আসবে কেন? ঠিক এই প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করুন, 2020 সাল যখন শুরু হয়, বিগত বছরটা যখন শুরু হয়, প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে এসেছিল, আমিও দিয়েছিলাম ভিডিও, কিন্তু কোনো জ্যোতিষীর কোনো প্রেডিকশনই কিন্তু একদম কাজ করেনি। কারণ মার্চ মাসের শেষের দিক থেকে এমন একটা পর্যায় শুরু হলো, সে কোভিড-19 পর্যায়, যে সমস্ত কিছু কিন্তু খাতা সব কিছু বন্ধ হয়ে গেছে। কারোর কোনো প্রেডিকশন কিন্তু কাজে লাগেনি এবং সেই রেশ কিন্তু আজও চলছে। একটা রাশির ভিডিও করা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন, সেখানে কি যে 3টে গ্রহ রয়েছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, যারা রাষ্ট্র গণনার ক্ষেত্রে, মেন্ডেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অনেকটা দরকারি, সেগুলো নিয়ে কোন জ্যোতিষী কথা বলছে? আমিও যে বলছি বলতে পারছি না, আমিও বলিনি, কিন্তু সেগুলোকে কাউন্ট করা হচ্ছে না। যখন একটা ব্যক্তি বিশেষের ভাগ্য আমরা দেখছি, তখন সেক্ষেত্রে আমরা নবাংশ করছি, দশমাংশ করছি, লগ্ন স্ফুট বার করছি, ভাবচক্র, ভাবচলিত চক্র, ভাবস্ফুট বার করছি, কেপি অ্যাস্ট্রোলজি করে আমরা তার সাবলট বার করছি, আছে দশান্তর্দশা, আছে ট্রানজিট, সন্ন্যারী চক্র। বছর গণনার ক্ষেত্রে, বার্ষিক রাশিফল বলার ক্ষেত্রে
এই ব্যাপারগুলো কোথায়? শুধুমাত্র একটা রাশিকে লগ্ন ধরে বাকি যে গ্রহগুলো যেখানে রয়েছে 9টা গ্রহ, তার মধ্যে 3টি গ্রহ প্রাধান্য পাচ্ছে মূলত। সেই 3টি গ্রহ হচ্ছে একটা বৃহস্পতি, যে প্রতিটি রাশিতে 1 বছর করে থাকে, বর্তমানে যে রয়েছে মকর রাশিতে। সেখানে রয়েছে শনি, যে একটি রাশিতে 2.5 বছর করে থাকে, এবং রাহু, যে বর্তমানে উচ্চস্থ হয়ে বসে রয়েছে বৃষ রাশিতে। এই 3টি গ্রহ ছাড়া কিন্তু বাকি যে প্ল্যানেটগুলো ফাস্ট মুভিং, অর্থাৎ চন্দ্র, শুক্র, বুধ, রবি, মঙ্গল, এই প্ল্যানেটগুলোকে কিন্তু অতটা ধরা হচ্ছে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মাসিক রাশিফলের ওপরে অনেকটা জিনিস কভার করা যায়। আর এছাড়াও আমরা এই যে বার্ষিক রাশিফলের ওপরে ভিডিওগুলো করি, এগুলো কিন্তু গ্রহদের শুধুমাত্র গোচর ফল। দেখা গেল যে মেষ রাশির এই যে 10 কোটি লোক, তাদের মধ্যে কিছু লোকের সাথে হয়তো 1টা বা 2টো পয়েন্ট মিলল, সবকটা কিন্তু কিছুতেই মিলল না। তার কারণ আপনার দশান্তর দশা আলাদা, আপনার যে জন্ম সময় লগ্ন স্ফুট আলাদা, আরো ইত্যাদি অনেক কিছু কিন্তু আপনার আলাদা রয়েছে। তাহলে বার্ষিক রাশিফলের উপরে যে ভিডিওগুলো, তার সারবত্তা কতটুকু? ঠিক এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি বার্ষিক রাশিফলের উপরে আলাদা করে কোনো ভিডিও করি না। আমি বলি কি, ব্যক্তিগত জন্মছকের ওপরে প্রাধান্য আপনি দিন, যে আপনার লাইফটা কি হবে। আজকে মেষ রাশিতে অন্যান্য অনেক লোক রয়েছে, প্রচুর লোক মেষ রাশি, বৃষ রাশির প্রচুর লোক, আজকে কুম্ভ রাশির প্রচুর লোক। কুম্ভ রাশি রামকৃষ্ণদেব ছিল, আমরা তো কেউ রামকৃষ্ণদেব নই। কুম্ভ রাশিতে রয়েছে সালমান খান, আমরা কেউ সালমান খান নই। আবার এই রামকৃষ্ণদেব আর সালমান খান দুইজনের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা, অথচ দুজনেই কুম্ভ রাশির লোক। এই তো গেল একটা দিক। আবার একটাই রাশিতে ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ পাওয়া যায়। আপনারা বলবেন, দাদা এটা কিরকম কথা? বুঝিয়ে দিচ্ছি। একটি রাশিতে সংখ্যায় 3টি করে নক্ষত্র থাকে। সংখ্যায় 3টি করে নক্ষত্র, সেটা কিন্তু তাদের ভগ্নাংশে আলাদা। ভগ্নাংশে থাকছে 2 পূর্ণ 1 4টি নক্ষত্র, সংখ্যায় 3টি নক্ষত্র। ধরা যাক আমি কর্কট রাশি নিলাম। কর্কট রাশিতে রয়েছে পুনর্বসু নক্ষত্র প্রথমে, যার কিছুটা পাদ বা কিছুটা চরণ ছড়িয়ে রয়েছে তার পূর্ববর্তী মিথুন রাশিতে। রয়েছে পুষ্যা নক্ষত্র, এবং কর্কট রাশির সর্বশেষ নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এখন পুনর্বসু নক্ষত্রের যা কারকতা, পুনর্বসু কথার অর্থ হচ্ছে পুনর্মিলন। এটি দেবগণের নক্ষত্র এবং যার মালিক হচ্ছে বৃহস্পতি দেবগুরু। এই নক্ষত্রের কাজই হচ্ছে সবার সাথে মিলন করা, সবাইকে নিয়ে এক ছাতার তলায় জড়ো করে একসাথে থাকা, সবার মধ্যে ধর্মীয় চেতনা দেওয়া। আর এই একই রাশিতে, কর্কট রাশিতেই রয়েছে অশ্লেষা নামক অপর একটি নক্ষত্র, যার প্রতীক হচ্ছে একটি কুণ্ডলীকৃত সর্প। এর কারকতা পুনর্বসুর কারকতার ঠিক বিপরীত, কারণ অশ্লেষা নক্ষত্রের মালিক হচ্ছে বুধ, যে বুধ কিন্তু বৃহস্পতির ঠিক বিপরীত গ্রহ। এই অশ্লেষা নক্ষত্রের কারকতা হচ্ছে সে একলা থাকবে, গোপনে কাজকর্ম করবে, অন্যের বিরুদ্ধে অনেক সময় লাগানি ভাগানি করবে, গোপন প্ল্যানার। সে মানুষের সামনে নিজে কতটা মেলে ধরে না, সে ভিড়ের মাঝখানে খুব একটা বেশি আসে না, সে সম্পূর্ণ দেবাড়িগণ। তাহলে অথচ দুজনেই তো কর্কট রাশি, দুজনেই কর্কট রাশির ব্যক্তিত্ব। যার পুনর্বসু নক্ষত্র সেও কর্কট রাশির ব্যক্তিত্ব, যার অশ্লেষা নক্ষত্র সেও কর্কট রাশির ব্যক্তিত্ব। তাহলে এই জিনিসটা মিলল কোথায়? বার্ষিক রাশিফলের উপরে দাম কতটুকু আমাকে বোঝান। আচ্ছা, এবারে বলি যে আজকে যে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে যে নক্ষত্র, আপনার যে জন্ম নক্ষত্র, অর্থাৎ জন্মকালীন সময়তে চন্দ্র যে রাশিতে যে নক্ষত্রে বসে রয়েছে, সাধারণভাবে সেটাই জন্ম নক্ষত্র। তবে এই নিয়ে কিন্তু একটা মতভেদ আছে। মতভেদ হচ্ছে যে লগ্নের নক্ষত্র অনেক সময় জন্ম নক্ষত্র ধরা হয়, আর একটা সময়তে এখনো ধরা হয় যে রবি যে রাশিতে রয়েছে, রবি রাশি, রবি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও আপনার জন্ম নক্ষত্র। তো আমরা শুধুমাত্র আজকে চন্দ্রের অবস্থানগত যে নক্ষত্র, তাকেই জন্ম নক্ষত্র ধরে নিয়ে সে কোন কাজে সফলতা পাবে সেটাকে আলোচনা করব। এখানে বলি যে নক্ষত্র দিয়ে, নক্ষত্র জ্যোতিষ যেটাকে এত কথা বলা হচ্ছে, নক্ষত্র দিয়ে মানুষ চেনা কিন্তু অনেকটাই সুবিধাজনক। আবার যে জিনিসগুলোর উপর আমি রিসার্চ করে এই যে আপনাদের জীবিকাগুলো বলবো, নক্ষত্র অনুযায়ী জীবিকা,
এগুলো কিন্তু শুধুমাত্র আমার বই পড়ে বা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে বলার নয়। দীর্ঘ 7 থেকে 8 বছর জ্যোতিষ পেশায় থেকে থেকে বহু লোক আমার কাছে এসছে, আমি তাদের সেই জন্ম ছকগুলোকে আলাদা করে তুলে রেখেছি, সেইগুলোকে বিশ্লেষণ করে দেখেছি যে জন্ম নক্ষত্র যে জীবিকা নির্দেশ করছে, আপনার জন্ম ছকটাও যদি সেই জীবিকা নির্দেশ করে, সেই কাজে আপনি সফল হবেনই হবে। এই বছরটা যখন শুরু হয় 2021, তখন চন্দ্র ছিল পুষ্যা নক্ষত্রে। সেই নক্ষত্রকে দিয়ে আগে শুরু করি, তারপরে আসবো আমি বিংশোত্তরী দশার প্রথম নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, যার প্রতীক হচ্ছে গরুর দুধের বাঁট, যেটাকে ইংলিশে আডার বলা হয়। তো গরুর দুধ হচ্ছে মাতৃদুগ্ধের সমান। একটা শিশু যখন মাতৃদুগ্ধ ছেড়ে কি খাবার খাবে, সেই ফার্স্ট অপশন হচ্ছে কিন্তু গরুর দুধ। এবং একটা পূর্ণবয়স্ক মানুষও কিন্তু এতদিন বলা হতো শুধুমাত্র গরুর দুধ খেয়েই কিন্তু গোটা জীবন কাটিয়ে দিতে পারে, কারণ দুধ কিন্তু একটা ব্যালেন্সড ফুড, যার মধ্যে প্রোটিন, মিনারেল, ভিটামিন, কার্বোহাইড্রেট ইত্যাদি সমস্ত খাদ্যগুণ কিন্তু বর্তমান। তাহলে পুষ্যা নক্ষত্রের অর্থই হচ্ছে সবাইকে ভরণ পোষণ করা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছিলেন এই পুষ্যা নক্ষত্রের জাতক, এবং আমরা সবাই জানি তিনি যত না বড় বিজ্ঞানী ছিলেন, তার থেকেও বড় ছিলেন কিন্তু স্পিরিচুয়াল মোটিভেটর বা লেখক। তার যে উইংস অফ ফায়ার বইটা, পুরোটা আমি পড়িনি, কিছুটা পড়েছি। সেই বইটা আপনারা কিনে পড়লে দেখতে পাবেন যে জীবনটাকে কত অসাধারণ দিক থেকে তিনি বিশ্লেষণ করেছেন। আমি তার সুরে সুর মিলিয়ে তার পদাঙ্ক অবলম্বন করে বলতে চাই যে পুষ্যা নক্ষত্রের সেই কার্যকারিতাই হলো আপনার স্পিরিচুয়াল গুরু বা মোটিভেটর। এইবারে আসবো কালপুরুষের যে বিংশোত্তরী দশা। বিংশোত্তরী দশায় প্রথম নক্ষত্র হচ্ছে কেতু নক্ষত্র, অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্রের আপনার দেবতা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, যারা কিনা দেবতাদের কবিরাজ। অশ্বিনী নক্ষত্রের যে প্রতীক সেটা হচ্ছে একটি ঘোড়ার মাথা। লক্ষ্য করুন, সভ্যতার আদি যুগ থেকে, যবে থেকে মানুষ সভ্যতা বা বসতি স্থাপন করেছে, দুটি প্রাণী, একটি হচ্ছে ঘোড়া, অপরটি হচ্ছে কুকুর, তারা কিন্তু মানুষের চিরসঙ্গী। এই অর্থাৎ সভ্যতা সে আদি যুগ থেকে কিন্তু মানুষের মধ্যে মানুষকে কি করে ভালো রাখা হবে, শরীর স্বাস্থ্য খারাপ হলে কি কিভাবে তার প্রতিকার করা যাবে, সেই টোটকা, গাছগাছরা ইত্যাদির প্রতি অসম্ভব একটা নজর। এবং এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেবতাদের কবিরাজ। তাই অশ্বিনী নক্ষত্রের প্রথম কারকতা হচ্ছে কবিরাজি। আধুনিক যুগে ওষুধের দোকানদার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং যার প্রতীক হচ্ছে যোনি মুখ। লক্ষ্য করে দেখবেন যারা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা, বিশেষ করে জাতিকা হলে তারা একটু হৃষ্টপুষ্ট হন, একটু গোলগাল চেহারার হন। এই নক্ষত্রের জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে ভালো জীবিকা হচ্ছে মন্টেশ্বরী টিচার বা বেবিসিটি। পরবর্তী নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র, কৃত্তিকা। কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছুটা ছড়িয়ে রয়েছে অগ্নি রাশি, মেষ রাশিতে, এবং বাকিটুকু অধিকাংশ অংশটাই রয়েছে আপনার পৃথ্বী রাশি, পরবর্তী রাশি বৃষ রাশিতে। তাহলে অগ্নি এবং পৃথ্বী দুটো রাশির চরিত্র যেরকম আলাদা, তাহলে নক্ষত্রটা যখন মেষ রাশি অতিক্রম করে বাকি চরণটুকু যখন আপনার বৃষ রাশিতে পড়ছে, তারও কারো কথা তাহলে আলাদা হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার। আপনি আজকে ভারতে থেকে যে খাদ্যাভ্যাস অবলম্বন করবেন, যে লাইফস্টাইল ফলো করবেন, আজকে নিউ ইয়র্কে থাকলে আপনি কিন্তু সেই লাইফস্টাইল ফলো নাও করতে পারেন, কারণ সেটা ঠান্ডার দেশ। এই ধরনের ভাত রুটি সাধারণভাবে সেখানে চলে না। তাই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে ক্ষত্রিয় শ্রেণীর নক্ষত্র, যার প্রতীক হচ্ছে একটি ছুরির ফলা বা কুঠার ইত্যাদি ধারালো অস্ত্র। কৃত্তিকা নক্ষত্রের প্রথম জীবিকাই হচ্ছে অস্ত্র প্রস্তুতশালার কর্মী, গান ফ্যাক্টরি স্টাফ ইত্যাদি। কিন্তু সেই নক্ষত্রই যখন বৃষ রাশিতে আসছে, তখন সে অনেক শান্ত, মেষ রাশির মতন তেজোদ্দীপক নয়। তাহলে সেই বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের যে কারকতা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফ, যারা কিনা খুব ভালো ওভারসিয়ার, অথবা সিকিউরিটি সুপারভাইজার। সিকিউরিটি তাকে অনেক আর্মস অ্যামিউনিশনস ক্যারি করতে হয়, কিন্তু যে সুপারভাইজার তাকে কিন্তু এগুলো ক্যারি করতে হয় না। সিকিউরিটি হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্রের যে মেষ রাশি, কিন্তু তার যে অ্যাডভাইজার, তার যে ওভারসিয়ার, তারা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রেরই বাকি চরণ বৃষ রাশি।
পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী, যার প্রতীক হচ্ছে একটি গরুর গাড়ি। এ নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এ নক্ষত্রের যারা জাতক বা জাতিকা অত্যন্ত সৌম্য, সুন্দর, শান্ত স্বভাবের হয়ে থাকে। ফলে এই নক্ষত্রের প্রথম জাতিকাদের কারো কথাই হচ্ছে রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্কের স্টাফ। এছাড়াও যেহেতু চন্দ্রের নক্ষত্র, তাই এরা কিন্তু খুব ভালো জেমস স্টোন, বিশেষ করে মুক্তোর ডিলার হতে পারে। পরবর্তী নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, যার প্রতীক হচ্ছে হরিণের মাথা। হরিণ একটি বনচর প্রাণী, যাকে 24 ঘন্টা সদা সতর্ক থাকতে হয় খাদক, বাঘ বা সিংহের থেকে। সে বনে বনে তার নিজের খাদ্য অন্বেষণ করে বেড়ায়। তাই মৃগশিরা নক্ষত্রের প্রথম কারো কথাই হচ্ছে ডিটেকটিভ। এবং তার থেকে বড় কথা হচ্ছে পরের রাশিতে যখন এই নক্ষত্রের পাদ বিস্তৃত হচ্ছে, অর্থাৎ পরের মিথুন রাশিতে যখন মৃগশিরা নক্ষত্র আসছে, তখন তারা কিন্তু খুব ভালো মানচিত্রে আঁকিয়ে হতে পারে। খুব মানচিত্রে আঁকিয়ে কিন্তু তারা ভালো হতে পারে। তো পরের নক্ষত্রে যাওয়ার আগে আমি আপনাদের একটা বিষয় দেখাতে চাই। একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন, ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড হেরিটেজ। এতদিন এর প্রধান কার্যালয় ছিল উত্তর কলকাতার সিথির মোড়ে। বর্তমানে তার একটি শাখা কার্যালয় খোলা হয়েছে উত্তর কলকাতার মানিকতলার কাছে। যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষটাকে জানতে চান, শিখতে চাইছেন, স্বনির্ভর জ্যোতিষী হতে চাইছেন, তারা এই ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর, 2টি ফোন নম্বর এখানে দেওয়া রয়েছে। এখানে জ্যোতিষের পাশাপাশি আপনারা হস্তরেখা, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং কেপি অ্যাস্ট্রোলজি এগুলো সমস্ত কিছু শিখতে পারবেন। শিক্ষার শেষে আপনাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হবে। এবার আসছি পরের যে নক্ষত্র, সেটা আদ্রা নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে স্বয়ং রাহু। তো আদ্রা নক্ষত্র হচ্ছে নরগণের নক্ষত্র এবং এর প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল। একটা জিনিস বলি, এই যে অশ্রু মানে চোখের জল, তার দুটো দিক। অতিরিক্ত আনন্দেও কেউ কাঁদে, কেউ গোপনে কাঁদে, কেউ আবার অল্প দুঃখেই ভেউ ভেউ করে কেঁদে ফেলে। তা এই যে নক্ষত্রের প্রতীক দেখানো হয়েছে এক ফোঁটা চোখের জল, বোঝাই যাচ্ছে এটা কিন্তু গোপন কান্না। আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আদ্রা নক্ষত্রের যারা জাতক বা বিশেষ করে জাতিকা, তারা খুব ভালো নার্স হতে পারে। কি মনে হয় যে নার্সের ব্যবহার আপাত দৃষ্টিতে তারা কিন্তু খুব খড়খড়ে, আপাত দৃষ্টিতে তারা খুব খড়খড়ে, খুব কঠোর মনে হয়, কিন্তু অন্তরে অত্যন্ত কোমল তারা। পরবর্তী নক্ষত্র হল পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র, যে নক্ষত্র অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতি এবং ভগবান শ্রী রামচন্দ্র এই পুনর্বসু নক্ষত্রে জন্মেছিলেন। পুনর্বসু নক্ষত্রের যে কারো কথা, সবাইকে পুনর্মিলন, একসাথে থাকা। এই নক্ষত্র হতে পারে খুব ভালো মনোবিদ, হতে পারে আশ্রমিক, যেখানে অনেক লোককে, বিভিন্ন ধর্মাবলম্বী বা সব ধর্মের মানুষকে, সব মতাবলম্বী মানুষকে এক ছাতার নিচে যেখানে আশ্রয় নেয়, সেই আশ্রম। হতে পারে তারা খুব ভালো গল্প কথক এবং অঙ্গনওয়াড়ি কর্মী। আমারই চেনা একজন মহিলা, সে পুনর্বসু নক্ষত্রের একটি গ্রাম থেকে এসেছিল, বর্ধমান জেলার একটি গ্রাম থেকে সে পুনর্বসু নক্ষত্রের জাতিকা ছিল। সে একটি অঙ্গনওয়াড়ি কর্মী, মানে আইসিডিএস স্টাফ। পুষ্য নক্ষত্র তো প্রথমেই বললাম। সর্বশেষ নক্ষত্র আজকের অশ্লেষা নক্ষত্র, যার প্রতীক কুণ্ডলীকৃত সর্প এবং যার মালিক হচ্ছে বুধ। অশ্লেষা নক্ষত্রের জাতকেরা আগে খুব ভালো সাপুড়ে হতো এবং এই যুগে দেখা যায় তাদের কেডি পাঠকের মতো ডিফেন্স লয়ার হতে। তো আজকের এটা প্রথম পর্ব, যেহেতু আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বলাই বাহুল্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন। তাহলে আসি বন্ধু,
পরের ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।